নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই চোখ রাখবো সংবাদ শিরোনামে। উদয়পুরের মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিজেপি কর্মী আশিস পালের মৃত্যুতে উত্তপ্ত সোনামুড়া। বিরোধী দলীয় পার্টি অফিস ভাঙচুর, পুলিশের গাড়িতেও ভাঙচুর দুষ্কৃতীদের। বিজেপি দলের জাতীয় সভাপতি নির্বাচন নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত বিজেপির বৈঠকে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগরতলায় মৌন মিছিল করল প্রদেশ মহিলা কংগ্রেস। প্রতিবাদে সরব মহিলা কংগ্রেস নেতৃত্ব। সংস্কারের অভাবে ধুঁকছে আগরতলা বিদ্যুতের খুঁটিগুলি। সংস্কারের জন্য বিদ্যুৎ দপ্তরে নেই কোনো হেলদোল। উদয়পুরে শিক্ষক অভিজিৎ দের খুনের ঘটনায় রাজ্য প্রশাসন যে শক্ত মনোভাব নিয়ে চলছে, রবিবার সেই কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন মৃত শিক্ষকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সমবেদনা জানান শোকসন্তপ্ত পরিবার পরিজনদের। উদয়পুরে শিক্ষক অভিজিৎ দে খুনের ঘটনায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা। শিক্ষক মৃত্যুর মর্মান্তিক ঘটনায় প্রাথমিকভাবে উঠে এসেছে পুলিশি ব্যর্থতা ও অবহেলার অভিযোগ। জানা গেছে ঘটনার মূল অভিযুক্ত শঙ্কর কর্মকার স্থানীয় দাপুটে বিজেপি নেতা। তবে রবিবার শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যাবার পর নিজস্ব প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্টভাবে জানিয়েছেন, ঘটনায় অভিযুক্তদের কোনোভাবেই ছাড় দেবে না প্রশাসন। শক্ত পুলিশ তদন্তের জন্য তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক অভিজিৎ দের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আইনের পথে চলবে বলে সোজা সাপটা জানান মুখ্যমন্ত্রী। শোনা যাক শিক্ষক খুনের ঘটনায় কি প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুঃখজনক ঘটনা। আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি। এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হয়, সেইভাবেই কিন্তু আমি নির্দেশ দিয়েছি। আপনারা দেখেছেন সবকিছু। একজন শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্পষ্টতই ব্যথিত মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা কল্পনার অতীত বলেই অভিমত প্রকাশ করেন তিনি। ভাবা যায় না যে এরকমও ঘটনা হতে পারে, কিন্তু তদন্ত চলছে, আইনের পথে চলবে। খুনের ঘটনার পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিজিৎদের বাড়িতে যান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। শিক্ষক অভিজিৎ দের খুনের ঘটনায় রাজ্যের বিরোধীরা যখন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রথম থেকেই ছিল সরব, তখন বিপরীতে ধরি মাছ নাচুই পানি গোছের সতর্ক প্রতিক্রিয়া দিয়েছিলেন মহকুমার তাবর বিজেপি নেতারা। রবিবার মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্যের পরে খুনের ঘটনার তদন্ত আরো তেজি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়কে যে পাত্তা দেওয়া হবে না, এদিন সেই ইঙ্গিতই দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদয়পুর থেকে প্রসেনজিৎ দের রিপোর্ট, নিউজ নাও। পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন সিপিএম এর হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী আশিস পাল। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিজেপি কর্মীর মৃত্যুতে বর্তমানে উত্তপ্ত ধনপুর। বিকেলে সোনামুড়ার সিপিএম এবং কংগ্রেস পার্টি অফিস ভাঙচুর করেন বিজেপি কর্মী সমর্থকরা। পঞ্চায়েত নির্বাচনে গণনার দিন কাঁঠালিয়া ব্লকের অধীন ধনপুরে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল তার জেরে রবিবার মৃত্যু হয় আশিস পালের। জানা গিয়েছে আশিস পাল একজন বিজেপি কর্মী ছিলেন। ভোট গণনার দিন কাঁঠালিয়া ব্লকে বিজেপিকে সমর্থন করতে অন্য সমস্ত সমর্থনকারীদের সঙ্গে তিনিও জড়ো হন ভোট গণনা কেন্দ্রের বাইরে। তবে গণনাকে কেন্দ্র করে সিপিএম এর সঙ্গে বিজেপির তর্কাতর্কি এবং পরে হাতাহাতি শুরু হয়। এর ফলে গুরুতরভাবে আহত হন আশিস পাল। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে সিপিআইএম এর বিধায়ক শ্যামল চক্রবর্তী এই খুনের সঙ্গে জড়িত। তিনি এবং তার দুর্বৃত্ত বাহিনী আশিস পালের মাথায় আঘাত করেন। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ছে সোনামুড়া বিলোনিয়া সড়কের নতুন বাজার এলাকার বিজেপি কর্মীরা। তারা দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। মূলত বিষয়টা হলো, আপনারা জানেন সবাই, আমাদের তিস্তার পঞ্চায়েত নির্বাচন যে 8 তারিখের নির্বাচন আপনারা দেখেছেন, সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম। তদ্রূপ আমরা 12 তারিখে গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম। তদ্রূপ সিপিএম কংগ্রেস থেকে একদল আমাদের সোনামুড়া বিধানসভার যিনি বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে এক দস্যু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা করেছিল।
তারা বেজি মারার জয়কে উপেক্ষা করে পরবর্তী রেজাল্টের চিন্তা ভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার করেছিল। তাতে আমাদের কার্যকর্তারা অনেকেই আহত হয়েছে, নির্মমভাবে আহত হয়েছেন। আমাদের মোনারচক পঞ্চায়েতের অসীম পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিস পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্তা হয়ে, তারপরে আমাদের কাঠালিয়ার ব্লকের অন্তর্গত প্রায় 8-10 জন কার্যকর্তা অনেক মাথা পেটে বিভিন্ন আক্রান্তভাবে জীবিতে এই রেফার ছিল। গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থা তবে বিকেল গড়াতেই একেবারে ধুমধুমার পরিস্থিতি। সোনামুড়ার বিজেপি কর্মীরা কংগ্রেস এবং সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করতে শুরু করেন। রাজনৈতিক মহলের অভিমত, প্রতিমা ভৌমিকের পরোক্ষ নির্দেশেই এই ধ্বংসলীলা চালাচ্ছেন তারা। বর্তমানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সোনামুড়া জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে শনিবারে দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন অমিত শাহ, জেপি নাড্ডারা। বৈঠকে ত্রিপুরা থেকে যোগ দেন প্রদেশ বিজেপি সভাপতি সহ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। সূত্রের খবর অনুযায়ী রাজ্যসভায় ত্রিপুরার 0 আসনের পদপ্রার্থীর বিষয়টি নিয়েও উঠে আসে বৈঠকে। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন দ্বারা জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরই জাতীয় অফিস আধিকারিকদের নিয়ে বিজেপির সদর দপ্তরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। নাড্ডার সভাপতিত্বে বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের পাশাপাশি দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়েও হয় আলোচনা। বৈঠকের আলোচ্য সূচিতে বিজেপির সদস্যপদ অভিযান এবং সাংগঠনিক নির্বাচন শুরু করার প্রক্রিয়াও করা হয় চূড়ান্ত। বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং নতুন একজন নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেপি নাড্ডা। দেশব্যাপী বিজেপির সদস্যপদ অভিযান শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং কমপক্ষে 10 কোটি সদস্য তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এই বৈঠকে। বিজেপি সাধারণত সদস্যতা অভিযানের মাধ্যমে একজন নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করে, যার পরে মন্ডল, জেলা এবং রাজ্য সভাপতি নির্বাচিত হয়। শুধুমাত্র যখন 50% রাজ্য এই অনুশীলনটি সম্পন্ন করে তখনই অনুষ্ঠিত হয় জাতীয় সভাপতির জন্য নির্বাচন প্রক্রিয়া। সদস্য সংগ্রহ অভিযানের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে 1 থেকে 25 সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপ 1 থেকে 15 অক্টোবর এবং তৃতীয় ধাপ অনুষ্ঠিত হবে 16 থেকে 31 অক্টোবর। 1 থেকে 10 নভেম্বরের মধ্যে সক্রিয় এবং প্রাথমিক সদস্যপদ নিবন্ধন প্রস্তুত করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে অনুষ্ঠিত হবে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন। এদিকে দিল্লির এই বৈঠকে যোগ দিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। সূত্রের খবর অনুযায়ী আগামী 3রা সেপ্টেম্বর অনুষ্ঠিত রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের নির্বাচনের জন্য প্রার্থী চয়নের বিষয়টি নিয়েও এই যাত্রায় আলোচনা হয়েছে ত্রিপুরা নেতৃত্বের সঙ্গে। হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন যেখানে বাকি রয়েছে নির্বাচনের, সেখানে প্রার্থী চয়নের বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলতে চাইছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রার্থী চয়নের বিষয়টি নিয়ে কোনোভাবেই মুখ খুলতে রাজি নন বিজেপি ত্রিপুরা রাজ্য নেতৃত্ব। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেলেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজেপি ত্রিপুরা রাজ্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলায় অনুষ্ঠিত 2টি রক্তদান শিবিরে রবিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রক্তদান কর্মসূচিকে আরো তেজি করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। প্রথম কর্মসূচিতে কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এলাকার বিধায়ক দীপক মজুমদার ও ক্লাবের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী। কৃষ্ণনগর বয়েজ ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুস্থ সমাজ গঠনে ক্লাবগুলির বিশেষ ভূমিকা রয়েছে। রক্তদানের মতো কর্মসূচির মধ্যে দিয়ে সামাজিক সংহতি আরো নিবিড় হয় বলে ভাষণে উল্লেখ করেন তিনি। কিছু ব্যক্তি আছে তাদের বুঝেছেন না, আমরা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমাদের আমরা যে জায়গায় থাকি, এই বাড়িতে এখানে যদি সহাবস্থান থাকে, যদি শান্তি সম্পত্তি থাকে, আমারও তো কন্ট্রিবিউশন দরকার। পরবর্তীতে অল ইন্ডিয়া সার্ভিস অফিসার্স সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদানের বিশাল গুরুত্ব ও তাৎপর্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রক্তের কোনো ধর্ম নেই এবং রক্তদানের মাধ্যমেই মানবতার সেবা করা সম্ভব বলে স্টেট গেস্ট হাউসে নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধর্ম নেই,
তো এই ধরনের কসমোপলিটন একটা জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের লোকও এখানে আছেন, হিন্দুও আছেন, খ্রিস্টানও আছেন, মুসলিমও আছেন এখানে আমাদের অফিসারদের মধ্যে। কিন্তু আজকে এখানে কিন্তু মানে আমরা রাজ্যে রক্তদান কর্মসূচিকে জোরালো করার জন্য একাধিকবার বিশেষ আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। তার ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবির করতে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব ও সরকারি বেসরকারি সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহর আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে অনেক আগেই। স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সময় সময় দাবি করেছে রাজ্য সরকার। তবে সরকারের এই দাবিকে যেন বিদ্রূপ করছে সংস্কারের অভাবে জঞ্জালপূর্ণ বৈদ্যুতিক পোস্টগুলি। যেহেতু বৈদ্যুতিক পোস্ট, সেক্ষেত্রে বিপদও ঘটছে অহরহ। বিদ্যুৎ দপ্তর নাকি বিদ্যুৎ নিগমের আওতায় পড়ে এই সংস্কারের কাজ? তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, শহর আগরতলাকে আর কতদিন বইতে হবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের পাপের বোঝা? প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা যেখানে অন্যতম, সেখানে রাজ্যের এই দপ্তরটি বর্তমানে রয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌজন্যে পরিষেবার মান, আর সেখানে দপ্তরের দোসর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। অভিযোগ এরকমটাই। গোটা রাজ্যের বিদ্যুৎ পরিষেবার হাল বাদ দিয়ে শুধুমাত্র শহর আগরতলা এবং সংলগ্ন এলাকাগুলিতে বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থাপনা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাদাভাবে কিছু বলার বাকি রয়েছে বলে মনে করে না নিউজ নাও। বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে সময়ে সময়ে তীব্র জনরোষের সম্মুখীন হতে হচ্ছে স্বয়ং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীকে, তা প্রায় সকলেরই জানা। নিজের স্বভাব সুলভ অঙ্গভঙ্গিতে আবার সে সবগুলির উত্তর প্রত্যুত্তরও দিয়ে থাকেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তার এই সকল জবাব কতটুকু গ্রহণযোগ্যতা লাভ করে তা আর বিশেষভাবে বলার প্রয়োজনও মনে করে না নিউজ নাও। তবে চোখের সামনে যেসব দৃশ্যগুলো ফুটে উঠছে তা দেখেও না দেখার ভান করতে পারে না সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে অতন্ত্র প্রহরী নিউজ নাও। কোন রকম বিশেষ অনুসন্ধান না করে শহর আগরতলার এপাশ থেকে ওই পাশ ঘুরে আসলেই যে ছবিটা যত্রতত্র সর্বত্র দেখা যায় তা হলো বিদ্যুৎ পরিবাহী খুঁটিগুলির দুরবস্থা। সাফাইয়ের অভাবে লতানে গাছ মোড়ানো বা জঞ্জালের স্তূপের মধ্যে বিদ্যুতের খুঁটিগুলি যেন ভেঙচি কাটছে তথাকথিত স্মার্ট সিটির দাবিকে। দুর্ভাগ্যজনকভাবে প্রায়শই এর ফল ভুগতে হচ্ছে সাধারণ নিরীহ পাখি বা প্রাণীদের। বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত কেন রাজ্যের একটা বড় অংশ এখনো ডুবে রয়েছে অন্ধকারে? ন্যূনতম বিদ্যুতের খুঁটিগুলি কেন সংস্কারের অভাবে ধুঁকছে তা নিয়ে প্রশ্ন তুলতে পারে একজন সাধারণ মানুষও। স্মার্ট সিটিতে বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপনের কাজ শুরু হয়েছে সবে। তবে তার মানে এই নয় যে বিদ্যুতের খুঁটিগুলির সংস্কারের নেই কোনো গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ধাপে ধাপে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা, ভুতুরে বিল ইত্যাদি বিষয়গুলো তো রয়েছেই। অপরদিকে রয়েছে বিদ্যুৎ নিগমের লসে চলার নিত্য নৈমিত্তিক ক্যাসেট। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কার পাপের এই বোঝা কতদিনই বা বইতে হবে স্মার্ট সিটি আগরতলার শহরবাসীকে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বড়জলা এলাকায় রবিবার পুর নিগমের 3 চাকার অটোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। এলাকায় ক্রমাগত দুর্ঘটনার প্রতিবাদ করে পথ অবরোধ করেন স্থানীয় মানুষজন। দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালকের নাম অভিজিৎ দাস। স্থানীয় মানুষজনের বক্তব্য, বাইক চালক অভিজিৎ দাসকে বেপরোয়াভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পুর নিগমের গাড়িটি। দুর্ঘটনায় আহত অভিজিৎ দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় মানুষ। ঘটনার পর পথ অবরোধ করেন উত্তেজিত এলাকাবাসী। তাদের অভিযোগ, হামেশাই নিয়ম কানুনের তোয়াক্কা না করে রাস্তায় চলে পুর নিগমের বিভিন্ন গাড়ি ও স্কুল বাস, যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গাড়ি মানে খুব স্পিডে চলে, তারা মানে মানুষের এটা কোনো সময় বুঝে না। ওই একটা বাইক ওই জানেন আরটি হয়ে গেছে, ওই জায়গায় আরটি করে রাস্তা কয়টার সময় ছিল? হয়তো 8টা 10 নাম্বার নাই দেখো না, তারা গাড়ি কিন্তু কাগজপত্র নাই, এই গাড়ি নাই তো আমি কাগজপত্র নাই। কি দেখলেন আপনি? এর সাথে কি দেখলেন? আমি না আর সাইডে দেখছে, উপরে দেখে গেছে কিন্তু পেশেন্টরে এরপর দৌড়ে গেছে। মানে এই মিউনিসিপ্যালিটি গাড়িটা 3 চাকা গাড়ি যেটি। পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ। পুর নিগমের গাড়িগুলির বেপরোয়া চালনা নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা। তবে প্রামাণ্য সত্য হলো, প্রায় সময়ই রঙিন জলের ধুনে যান চালনার একাধিক অভিযোগ বারবার উঠলেও পুলিশ ও ট্রাফিক পুলিশের ভূমিকা খুবই নগণ্য। এদিন দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাইক চালক। বর্তমানে জীবিতে চলছে তার চিকিৎসা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার উদয়পুরের মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে যান ডিওয়াইএফআই এর এক প্রতিনিধি দল। নবারুণ দেবের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি কথা বলেন মৃত শিক্ষকের পরিবার পরিজনদের সঙ্গে। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ডিওয়াইএফআই এর নেতৃত্বরা। যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সহযোগিতা করেন এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র। এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্বররা, আজকের দিন মাতব্বররা খুন করবেন এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি, আমরা শুধুমাত্র তা না, এর পিছনে পুলিশ, এর পিছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তথ্য প্রমাণ লুপাট করার জন্য জিবি হসপিটাল আরও বড় দায়ী। ফলে এখানে কাউকে ছোটো বড় করে না, এই গোটা ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত। সবার বিরুদ্ধে রাজধানীর প্রাণকেন্দ্র নাগেরজলা এবং বটতলায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে রবিবার অনুষ্ঠিত হয় এক মত বিনিময় ও সচেতনতা সভা। সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, পুর নিগমের আধিকারিক সহ শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় ক্লাবের প্রতিনিধিরা। পুজোর আগে সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক ব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্য নিয়ে সবার মতামত নেওয়ার জন্য সভার আয়োজন করা হয়েছে বলে জানান ট্রাফিক এসপি মানিক দাস। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন বাজার ও জনবহুল অঞ্চলে এই ধরনের সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। পরিবেশ আমরা যাতে মেনটেন করতে পারি, সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই যে বটতলা এবং নাগরজলা এরিয়ার যে ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে রবিবার আগরতলায় মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করে প্রদেশ মহিলা কংগ্রেস। পশ্চিম বাংলা সহ দেশের অনেক রাজ্যে নারীরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। স্বাধীন দেশে মহিলারা এখন সুরক্ষিত বোধ করছেন না বলে জানান তিনি। বিজেপি শাসনে মহিলা সুরক্ষার দিককে অবহেলার চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্বরা। প্রতিবাদ মৌন মিছিল আমরা ৭৮তম স্বাধীনতা দিবসে উদযাপন করছি, অথচ আমরা নারীরা এখনো আমাদের স্বাধীনতা এবং সুরক্ষা আজ অবধিও পাইনি। আর আপনারা জানেন বিগত দিনে বিলকিস বানুর হত্যাকারীদের যেভাবে বিজেপি সরকার ডাকাতির ঘটনায় সর্বশান্ত তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার দরিদ্র লেবু চাষী কৃষ্ণধন দাস। আর্থিকভাবে বিপর্যস্ত কৃষ্ণধন দাসের বাড়িতে গেলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় ও পুলিশের উচ্চ আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা। পুলিশ জোরালোভাবে ঘটনার তদন্ত শুরু করেছে এবং ডাকাতির ঘটনায় জড়িতরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে দাবি করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। স্থানীয় এলাকায় এই ধরনের অপরাধের ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ধরনের আর্থিক সাহায্য ঘোষণা করেনি স্থানীয় প্রশাসন। এসছেন, বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। ঘটনার তদন্ত চলছে, অচিরেই আসামিরা ধরা পড়বে, কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এগুচ্ছে, তাদের তদন্ত এগুচ্ছে। অদম্য ইচ্ছে শক্তি এবং যথাযথ পরিশ্রম করলে যে কোনো অসাধ্য সাধন করা যায়, তা ফের প্রমাণ করলেন রাজ্যের তরুণ গবেষক ডক্টর সুমন পাল। বর্তমানে রাজ্যের গর্ব এই তরুণ গবেষক। পরিবার কোনোদিনই বিশেষ সচ্ছল ছিল না সুমন পালের। তার বাবা ধনঞ্জয় পাল পেশায় একজন দিনমজুর। অভাব ছিল এই পাল পরিবারের মৃত্যুর সঙ্গে, কিন্তু শত অভাব অনটনের পরেও নিজের পড়াশুনো আজীবন চালিয়ে গেছেন সুমন। বাম্পুর উচ্চ বিদ্যালয় থেকে তার প্রথম শিক্ষা জীবন শুরু। পরে উদয়পুর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কলেজে উদ্ভিদ বিদ্যা নিয়ে গ্রাজুয়েশন করেন তিনি। এরপরে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। 2018 সালে উদ্ভিদ বিদ্যাতে মাস্টার ডিগ্রি করে স্বর্ণপদক পান এই তরুণ গবেষক। এরপরেই শুরু হয় পিএইচডির যাত্রা। 2018 সালে পরাগায়নের উপর শহরীকরণের প্রভাব এই নিয়ে তিনি গবেষণা শুরু করেন। কিছুদিন আগেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এডুকেশনের দিকে খুব ইচ্ছা ছিল, কিন্তু যদিও পারিবারিক ফাইন্যান্সিয়ালি এতটুকু স্ট্রং ছিল না, আমার মা বাবা খুব কষ্ট করে পড়াশোনা স্কুল পর্যন্ত করিয়েছিল।
কিন্তু তারপরে মানে পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুব মানে মুশকিল হয়ে গিয়েছিল। তো মাঝখানে ভেবেছিলাম যে পড়াশোনা ছেড়ে অন্য কিছু করব, কিন্তু তারপরে মা বাবা তারা যথেষ্ট চেষ্টা করার পরে ইউনিভার্সিটিতে চান্স পেই। তেও একটা মানে স্পেশাল কোটাতে চান্স পেয়েছিলাম, যেহেতু আমি কলেজে র্যাঙ্ক হোল্ডার ছিলাম। ওইটার কোটাতে আমি ইউনিভার্সিটিতে সুযোগ পাই এবং ইউনিভার্সিটিতে খুব ভালো পড়াশোনা করার দৌলতে মাস্টার ডিগ্রিতেও গোল্ড মেডেল অর্জন করি। তার সৌভাতে আমি পিএইচডি ডিগ্রিতে সুযোগ পাই এবং শিক্ষক শিক্ষিকাদের খুব মানে আশীর্বাদ এবং তাদের সহযোগিতার কারণে আজকে আমি সাফল্যতা অর্জন করতে পেরেছি। সুমন পালের এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন সহ গোটা এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল এক গরুর। রবিবার সকালে বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হওয়ার ফলেই মৃত্যু হয় গরুটির মৃত্যুতে মালিক কৃষক প্রবীর দেব অত্যন্ত শোকসন্তপ্ত। রাজ্যের একাধিক জায়গা থেকে ক্রমাগত উঠে আসছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ছবি। এবার ফের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই প্রাণ গেল একটি গরুর। রবিবার সকাল আনুমানিক 6টা নাগাদ নিজের গরু নিয়ে পাশের মাঠে চড়াতে গিয়েছিলেন কৃষক প্রবীর দেব। খোয়াই থানার পশ্চিম সোনাতলা জামিরা 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অত্যন্ত হতদরিদ্র এই কৃষকটির একমাত্র সম্বল ছিল এই গরুটি। তবে আজ সকালে গরুটি প্রবীরবাবুর হাত ছেড়ে বিদ্যুতের খুঁটির সামনে চলে গেলে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় গরুটির। এরপরে প্রবীরবাবুর অভিযোগ, খোয়াই বিদ্যুৎ দপ্তরে বারবার ফোন করলেও তারা কোনো উত্তর দেননি। ঘটনাটা হচ্ছে সকালবেলা ছটার সময় গরু ডেলিয়ে আওয়ার সময় এখান থেকে কারেন্টের খুঁড়ি টান দিচ্ছে। দেওয়ার পরে আমি আর ইয়ে করতেছি, আর এর মধ্যে বিদ্যুৎ শর্ট হয়ে আসছে লাইন। যার পরে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আর আমার পায়ে যদি জুতা না থাকতো তাহলে আমিও কেন যাইতাম। হ্যাঁ, যার ফলে আমার জুতা দেওয়া আমার কোনো কিছু হয়েছে না। হ্যাঁ, তখন যদি আমারে কিছু বিদ্যুৎ দপ্তর থেকে যদি আমার কিছু সাহায্য করে, হ্যাঁ, তাহলে আমি বাচ্চা যাবো। এর মধ্যে আমি থানাতেও গেছিলাম। থানার থেকে আর ফোন করার পর এরা ফোন ধরুই না। এরপরে থানার থেকে ফোন করছে, পরে এরা ওইখান থেকে আইসে বিদ্যুৎ দপ্তরের লোক আয়া লাইন কাটটা এটা থইয়া গেছে। তৈয়া আমার এইভাবে কইয়া গেছে যে আমরা একটু থানাতে তৈয়া করতাম আর ওই পশু হাসপাতালে দেওয়াই এটারে পুষ্পডাম করাইতাম, করাইয়া মানে করতাম। তখন আমি গেছি থানা গিয়েছি অপারেশন, তখন থানাতে কোনো লোক আইসে রয়েছে না। এটা কোন জায়গা? এটা পশ্চিম সোনাতলা। পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে খোয়াই বিদ্যুৎ দপ্তরের ওপর ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের জামিরা এলাকাতে প্রতিটি বৈদ্যুতিক খুঁটি বহু পুরনো, ফলে জং ধরে এক প্রকার নষ্ট হয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, যে কোনো সময় খুঁটিগুলি পড়ে গিয়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু খোয়াই বিদ্যুৎ দপ্তরকে বারবার এই বিষয়ে জানালেও বিদ্যুৎ দপ্তরের কেউই বিষয়টিতে কর্ণপাত করেননি। ফলে আজ এই দুর্ঘটনাটি ঘটেছে। যে পরিবারটি রোজি রোজগার এই গরুটির ওপর নির্ভরশীল ছিল, তারা এখন কোথায় যাবে? তারা কি বা করবে? এই ঘটনার দায়ী বা কে নেবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রীর চোখের সামনে তার বাবা মায়ের ওপর অমানবিক অত্যাচার করে স্বামী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ এবং বৃদ্ধা। 2.5 বছর আগে বাপন সাহার সঙ্গে বিয়ে হয় পূজা চক্রবর্তীর। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকতো এই দম্পতির মধ্যে। 4 মাস আগে এই দম্পতির একটি সন্তান হয়। তবে বাচ্চাটির শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে স্ত্রী ও সন্তানকে আচমকাই বাড়ি নিয়ে যেতে মরিয়া হয়ে ওঠেন বাপন সাহা। তবে বাপনের পারিবারিক পরিস্থিতিতে এত ছোট বাচ্চাকে নিয়ে নানা অসুবিধার মধ্যে পড়তে হবে ভেবে পূজা তার বাবার বাড়িতেই ছিলেন। পূজার বাবা এবং মা বাপনকে জানান বাচ্চাটির 6 মাস বয়স হলেই তাদের পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বাপন। প্রথমে হাত দিয়ে এবং পরে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন পূজার বাবা মাকে। বর্তমানে অত্যন্ত গুরুতর পরিস্থিতি পূজার বাবা মায়ের। সাথে সাথে মারে দুটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পরে চিৎকার চেঁচামেচি শুরু করছি আমি। তারপর বাবারও মারছে, ঘুষি টুষি দিছে। চিৎকার করার পরে হ্যাঁ সাথে সাথে দৌড়াইয়া গেছে স্কুটির সামনে। স্কুটিটাও আমার বাবার কিনা। আমার বাবার স্কুটি নিয়ে আসে, হ্যাঁ বিন্দাস ঘুরতাছে ফিরতাছে। কতদিন স্কুটি চাইছে, স্কুটিও দেয় না। হ্যাঁ আমার বিয়ের আগে স্কুটি, আমার মা চেন বেচছে সেটা এই স্কুটি নিয়েছে। এই যে আক্রমণ, মানে কি দিয়ে আক্রমণ করছে? ছুরি দিয়ে, এত বড় একটা ছুরি আছে। এটা কি সঙ্গে নিয়ে এসে আবার সামনের জায়গাটা ধার করা, মানে হ্যাঁ প্রি প্ল্যান করে সেটা আইছে, আগে সামনের জায়গাটা ধার করে আনছে। এই ঘটনা দেখে সত্যিই বলতে হয়, এই কোন সমাজে বাস করছি আমরা, যেখানে নিজের শ্বশুর শাশুড়িকে প্রকাশ্যে আঘাত করতেও সংকোচ বোধ হয় না। ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বাপন সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।